ডায়োড নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো আজকে আমরা বিশেষ ধরনের ডায়োড নিয়ে আলোচনা করব, আর যেটা চতুর্থ অধ্যায়ের আলোচনা, তাই না? চতুর্থ অধ্যায় কি মানে আসলে আমরা তৃতীয় অধ্যায়ে সাধারণ ডায়োড নিয়ে আলোচনা করছি, যে একটা সাধারণ ডায়োড কিভাবে কাজ করে। চতুর্থ অধ্যায়ে যেসব ডায়োড নিয়ে আলোচনা করব এদের মধ্যে কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে। অর্থাৎ সাধারণ ডায়োড যেভাবে কাজ করতো তোমার হচ্ছে চতুর্থ অধ্যায়ে যেসব ডায়োড আছে এগুলো কিন্তু সেভাবে কাজ করবে না, একটু ব্যতিক্রম আছে। সাধারণ ডায়োডের থেকে কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য প্রকাশ করে বলেই এগুলোকে বিশেষ ধরনের ডায়োড বলা হয়। হ্যাঁ, তো চতুর্থ অধ্যায়ের নাম এই স্পেশাল ডায়োড। তো এখানে অনেকগুলো ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা একটু বড়, এই বইয়ের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার এটাই, চতুর্থ অধ্যায়। তো এটা নিয়ে আমরা হচ্ছে ডুয়েটের সেকেন্ড ইয়ারে মূলত পুরো একটা কোর্স করছি এই চ্যাপ্টারটা নিয়ে। হ্যাঁ, মানে বিশেষ ধরনের ডায়োড কি কি হইতে পারে এটা নিয়ে পুরো একটা সাবজেক্ট ছিল। ইলেকট্রনিক্স 2 বলি আমরা ওই সাবজেক্টটাতে অনেক ডায়োড নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো সেই আলোচনাগুলো এই জায়গায় জাস্ট হচ্ছে মানে ইন্ট্রোডাক্টরি রূপে বলা আছে, খুব বিশ্লেষণ রূপে আলোচনা করা নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে সেই বেসিক লেভেলের আলোচনাই করব। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের আলোচনা আমরা হচ্ছে ইন ফিউচারে করব আর কি। তো আমরা এখানে যেসব ডায়োড নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান এবং প্রথম যে ডায়োড সেটাকে বলা হয় জেনার ডায়োড। হ্যাঁ, বিশেষ ধরনের ডায়োড যে ইউজ করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে জেনার ডায়োড। হ্যাঁ, জেনার ডায়োড কি ইউজ করা হয়? জেনার ডায়োড আমরা জানতাম সাধারণ যে সেমিকন্ডাক্টর ডায়োড ছিল, সেমিকন্ডাক্টর ডায়োড, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের আলোচনা ছিল। এই ডায়োডটা হচ্ছে দেখতে এরকম ছিল। হ্যাঁ, ডায়োডের প্রতীক এরকম ছিল। আর জেনার ডায়োডের প্রতীক হলো এরকম, তবে হচ্ছে উল্টা জেড এর মতো। এখানে যেহেতু জেনার, এই জন্য এর মাথাটা কি এই জেড এর মতো বাঁকানো থাকে। এটা হচ্ছে সাধারণ ডায়োডের প্রতীক, এটা হচ্ছে জেনার ডায়োডের প্রতীক। হ্যাঁ, তো সাধারণ ডায়োডেরও দুইটা প্রান্ত ছিল, অ্যানোড ক্যাথোড, আর হচ্ছে জেনার ডায়োডেরও দুইটা প্রান্ত, অ্যানোড ক্যাথোড। তো সাধারণ ডায়োডে হচ্ছে ফরওয়ার্ড বায়াস দিলে কাজ করত। ফরওয়ার্ড বায়াস দিলে সাধারণ ডায়োড কাজ করত, বায়াসে অ্যাক্টিভ হইতো। হ্যাঁ, আর রিভার্স বায়াস দিলে সাধারণ ডায়োড হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাইতো, কাজ করতো না। কিন্তু জেনার ডায়োড হচ্ছে এটার উল্টা। জেনার ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে এটাকে চালানো হয় না। ফরওয়ার্ড বায়াসে কি করে? ফরওয়ার্ড বায়াসে এটা সাধারণ ডায়োডের মতো আচরণ করে, সাধারণ ডায়োড এর মতো আচরণ করে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে তোমার জেনার ডায়োড হচ্ছে সাধারণ ডায়োডের মতো আচরণ করে। তা যদি আমি ফরওয়ার্ড বায়াসেই জেনার ডায়োডকে ইউজ করি তাহলে তো আমি সাধারণ ডায়োড ইউজ করতে পারি, জেনার ডায়োড ইউজ করার দরকার কি, তাই না? তো জেনার ডায়োড কেন ইউজ করতেছি? কারণ কেউ স্পেশাল বা বিশেষ কোনো পারপাস আছে বা উদ্দেশ্য আছে, এই জন্য আমরা হচ্ছে সাধারণ ডায়োড ইউজ না করে জেনার ডায়োড ইউজ করতেছি। তো জেনার ডায়োডে যদি আমি ফরওয়ার্ড বায়াস দিই এটা সাধারণ ডায়োডের মতোই কাজ করবে। তো এই জন্য ফরওয়ার্ড বায়াসে জেনার ডায়োড ব্যবহার করা হয় না, এটা ডিসক্লেইমার। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসিংয়ে জেনার ডায়োডকে ব্যবহার করা হয় না। তবে জেনার ডায়োড কাজ কিভাবে করে? রিভার্স বায়াসে জেনার ডায়োড কি হিসেবে কাজ করে? অ্যাক্টিভ হয়। হ্যাঁ, রিভার্স বায়াসে জেনার ডায়োড অ্যাক্টিভ হয়। তো আমরা জানতাম রিভার্স বায়াসে সাধারণ ডায়োডের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎই প্রবাহিত হয় না। তো কিভাবে কি এমন করা হইলো যে জেনার ডায়োড দিয়ে রিভার্স বায়াসে অনেক বেশি বিদ্যুৎ ফ্লো হয়? এটার কারণটা কি? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে আমরা সাধারণ ডায়োড যেটা দেখছিলাম সেটা তৈরি হইতো কি দিয়ে? তৈরি হতো PRN সেমিকন্ডাক্টর দিয়ে। স্বাভাবিকভাবে এর ভিতর দিয়ে কারেন্ট এখান থেকে এই পর্যন্ত ফ্লো হতে পারতো না, এটা আমরা সাধারণ ডায়োডে দেখে আসছিলাম এরকম। কিন্তু জেনার ডায়োডে হয় কি? জেনার ডায়োডে ডোপিং এর পরিমাণ বেশি থাকে, এটা মনে রাখতে হবে। ডোপিং
এর পরিমাণ বেশি থাকে সাধারণ ডায়োডের তুলনায়। ঠিক আছে, জেনারেল ডায়োডে কি হয়, জেনারেল ডায়োডে ডোপিং এর পরিমাণ সাধারণ ডায়োডের তুলনায় অনেক বেশি থাকে। জেনারেল ডায়োডের যে ডোপিং করা থাকে এটা সাধারণ ডায়োডের তুলনায় অনেক বেশি, কিন্তু জেনারেল ডায়োডের তুলনায় আরো বেশিও ডোপিং করা হয়, সেগুলো আরো আমরা আসবো, এই অধ্যায়ে আলোচনা হবে যে জেনারেল ডায়োডের থেকেও বেশি ডোপিং করা হয় কোন ডায়োডে, এরপরেই আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে আলোচনা করব যে জেনারেল ডায়োডের থেকেও বেশি ডোপিং কোন ডায়োডে করা হয়। তবে সাধারণ ডায়োড থেকে জেনারেল ডায়োডের তফাৎ হচ্ছে সাধারণ ডায়োডে ডোপিংয়ের পরিমাণ খুবই কম থাকে, আর জেনারেল ডায়োডে ডোপিংয়ের পরিমাণ সাধারণ ডায়োডের তুলনায় অনেক বেশি থাকে। ঠিক আছে, সাধারণ ডায়োডের তুলনায় অনেক বেশি থাকে। ওকে, তো সাধারণ ডায়োডের তুলনায় জেনারেল ডায়োডে ডোপিং বেশি হওয়ার ফলে আসলে কি হয়, বেশি হওয়ার ফলে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের পরিমাণ বেড়ে যায়। আগে মাইনরিটি মানে পি টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি নেগেটিভ, আর এন টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি পজিটিভ। সাধারণ ডায়োডে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের পরিমাণ কম থাকতো, কিন্তু জেনারেল ডায়োডের ক্ষেত্রে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের পরিমাণ অনেক বেশি হয়, কারণ ভেজাল বেশি মিশ্রণ করা হয়, ভেজাল বেশি মিশ্রণ করা হয়। পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি, পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল বা পজিটিভ চার্জ, হ্যাঁ। আর হচ্ছে এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ, কিন্তু এটার মাইনরিটি কি নেগেটিভ, এটার মাইনরিটি হচ্ছে পজিটিভ। তো এখানে আমি যদি ডোপিং বেশি করি তাহলে এই মাইনাসগুলো বেশি দেখা যাবে, এখানে প্লাস বেশি থাকার কথা ছিল কিন্তু মাইনাসও অনেক বেশি দেখা যাবে, কারণ কি ডোপিং এর পরিমাণ বেশি। ডোপিং মানে কি, একটা সেমিকন্ডাক্টরে যত বেশি ভেজাল মিশ্রিত করব সেটাকেই ডোপিং বলা হয়। ঠিক আছে, এন টাইপেরও কি হবে, ডোপিং এর পরিমাণ অনেক বেশি হবে, যার ফলে এখানে যদি আমি ফরওয়ার্ড বায়াস দেই তাহলে এই দিক দিয়ে তো জেনারেলি কারেন্ট ফ্লো হবেই। এই যে আমি বলেই দিছি ফরওয়ার্ড বায়াসে এটি সাধারণ ডায়োডের মতো কাজ করে, কিন্তু যখন আমি এটাতে রিভার্স বায়াস দিব তখন কি হবে, রিভার্স বায়াস দিলে সাধারণ ডায়োড হলে তো এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হতো না, সাধারণ ডায়োড হলে এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার পসিবিলিটিস ছিল না। তাহলে এখানে কারেন্ট কিভাবে ফ্লো হবে, কারণ আমরা ডোপিং এর পরিমাণ বেশি দিছি। এটা রিভার্স বায়াস দিলে কি হবে, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো অনেক বেশি এখন, হ্যাঁ, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো বেশি হওয়ার কারণে এই পাশে হচ্ছে প্লাস আছে, হ্যাঁ, আর এই পাশে আমি মাইনাস দিচ্ছি, এটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। সাধারণ ডায়োড ফরওয়ার্ড বায়াসে কন্ডাকশনে যায়, কিন্তু জেনারেল ডায়োড রিভার্স বায়াসে কন্ডাকশনে যায়। দেখো কি হচ্ছে, যখন আমি রিভার্স বায়াস দিচ্ছি এর ফলে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের পরিমাণ অনেক বেশি। এই দেলোয়ার তোমার মাইক্রোফোন বন্ধ করো, বারবার তুমি মাইক্রোফোন অন করছো কেন, নয়েজ আসতেছে তো। দেখো কোনো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করবা, হ্যাঁ, মাইক্রোফোন অন করবা না, ক্লাসে ডিস্টার্ব হয়। ওকে, তো এখানে যদি হচ্ছে আমরা রিভার্স বায়াস দেই তার ফলে কি হয়, এই যে ডোপিং করার কারণে জেনারেল ডায়োডের ডোপিং বেশি থাকার কারণে মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলোও বেশি থাকে। তো রিভার্স বায়াসে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কিন্তু এটা ফরওয়ার্ড, হ্যাঁ। ধরো পি টাইপে চার্জ মেজরিটি কোনটা প্লাস, এন টাইপে মেজরিটি হচ্ছে মাইনাস। তো যখন আমি রিভার্স বায়াস দিব তখন পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ, এই জন্য এটাকে আমি রিভার্স বায়াস বলতেছি। কিন্তু যখন ডোপিংয়ের পরিমাণ বেশি থাকবে, ডোপিংয়ের পরিমাণ বেশি থাকার কারণে এখানে প্লাসের যেমন আধিপত্য আছে এখানে মাইনাসেরও কিন্তু তেমন আধিপত্য আছে। দেখো অনেকগুলো মাইনাস, এখানে নেগেটিভের যেমন আধিপত্য সেরকম পজিটিভেরও কিন্তু আধিপত্য আছে, কারণ ডোপিং বেশি, হ্যাঁ। এই জন্য আমি যতই এই ভোল্টেজটা রিভার্স বায়াসটা বাড়ালে, তো যখন আমি হচ্ছে এভাবে ইন্টারফেয়ার করলে ক্লাসের ফুল ফ্লো নষ্ট হয়ে যায়, আমি যেটা বলছি সেটা আবার নতুন করে বলতে হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, তো যখন এখানে আমরা মাইনরিটি চার্জ ক্যারিয়ার পি টাইপের জন্য নেগেটিভ আর হচ্ছে এন টাইপের জন্য পজিটিভ মাইনরিটি চার্জ ক্যারিয়ার, তো রিভার্স বায়াসে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করে। এখানে কি মাইনরিটি চার্জ ক্যারিয়ার নেগেটিভ আর কি বলে এন টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ, মাইনরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ, তার মানে এই রিভার্স বায়াসটা দেখো এখানে নেগেটিভ আছে, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য নেগেটিভ হচ্ছে মানে ফরওয়ার্ড হিসেবে কাজ করতেছে, এখানে পজিটিভ আছে, আর এটার এই এন টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য সে
প্লাসের সাথে প্লাস হচ্ছে, মাইনাসের সাথে মাইনাস হচ্ছে, এই জন্য ফরওয়ার্ড বায়াসটাই জেনার ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াসটাই জেনার ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করে। এই জন্য জেনার ডায়োডটাকে আসলে রিভার্স বায়াসে অ্যাক্টিভ ধরা হয় বা কার্যকরী হিসেবে ব্যবহার করা হয়। কারণ প্রথমে কি বলছি, ডোপিংয়ের পরিমাণ বেশি থাকে, এই জন্য মাইনরিটি চার্জ ক্যারিয়ারের পরিমাণও অনেক বেশি, প্রায় মেজরিটির কাছাকাছি। এই জন্য রিভার্স বায়াসটা আসলে ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে জেনার ডায়োডের কথাবার্তা। জেনার ডায়োড আসলে কিভাবে কাজ করে, রিভার্স বায়াসে কাজ করে। জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করে। হ্যাঁ, তো জেনার ডায়োডের আরেকটা ফিচার আছে, এই যে ব্রেকডাউন ভোল্টেজ যেটা আছে না, এই ব্রেকডাউন ভোল্টেজটা অনেক বেশি থাকে। হ্যাঁ, ব্রেকডাউন ভোল্টেজটা তোমার হচ্ছে সাধারণ ডায়োডের ক্ষেত্রে যদি সিলিকন হতো তাহলে 0.7 ভোল্ট হতো, জার্মেনিয়াম হলে হচ্ছে 0.3 হতো, হ্যাঁ, গ্যালিয়াম আর্সেনিক হলে 1.2 হইতো। হ্যাঁ, কিন্তু তোমার এই ক্ষেত্রে কি বলে, জেনার ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজটা আরও বেশি হয়। হ্যাঁ, অর্থাৎ ভোল্টেজ বেশি হয় এবং ফিক্সড হয়। এই জেনার ডায়োডের আরেকটা বৈশিষ্ট্য কি, জেনার ডায়োডের বৈশিষ্ট্য হলো জাংশন বা ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ ইজ ফিক্সড। হ্যাঁ, সাচ অ্যাজ 10 ভোল্ট হতে পারে, 12 ভোল্ট হতে পারে, 20 ভোল্ট হতে পারে, ইটিসি। হ্যাঁ, অর্থাৎ তোমার সাধারণ ডায়োডের ক্ষেত্রে এই ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজটা 0.7 বা 0.3 বা 1.3 1.2 এরকম টাইপ হয় সাধারণ ডায়োডের ক্ষেত্রে। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে এই ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজটা, এই ভোল্টেজটা যেখানে আগে 0 ছিল সাধারণ ডায়োডের ক্ষেত্রে, তখন 10 ভোল্ট বা 12 ভোল্ট বা 20 ভোল্ট এরকম টাইপ। আর তুমি যে হারে ডোপিং করো সেটার ওপর এই ভোল্টেজটা নির্ভর করে এবং এটা ফিক্স থাকে, এটা কখনোই পরিবর্তন হবে না। ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজটা একদম ফিক্স থাকে। তো রিভার্স বায়াস তুমি বাড়াইতে বাড়াইতে যতই বাড়াইতে থাকো না, যদি এটার ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ ধরো আমি 10 ভোল্ট ধরলাম, তো এই রিভার্স বায়াস তুমি 10 ভোল্ট পর্যন্ত না বাড়ানো পর্যন্ত, 10 ভোল্ট না বাড়ানো পর্যন্ত এই জেনার ডায়োড কিন্তু অ্যাক্টিভ হবে না। ফরওয়ার্ড দাও অথবা রিভার্স দাও, যেটাই দাও না কেন, 10 ভোল্ট না পার করা পর্যন্ত কিন্তু জেনার ডায়োড অ্যাক্টিভ হবে না। সাধারণ ডায়োডের মতোই কাজ করে, জাস্ট তোমার কি ডোপিংয়ের হার বেশি, এই জন্য এটা ফরওয়ার্ড বায়াসে সাধারণ ডায়োডের মতো কাজ না করে উল্টা কাজ করে, রিভার্স বায়াসে কাজ করে। ওকে, এটা রিভার্স বায়াসের মতো কাজ করে। তো জেনার ডায়োড কিভাবে কাজ করে আমরা দেখলাম, এটা সাধারণ ডায়োডের মতোই জাস্ট একটু উল্টা কাজ করে। হ্যাঁ, এখন জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা যদি দেখো, জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ, সেই কার্ভটা কিন্তু সাধারণ ডায়োডের মতোই। জেনার ডায়োডের কার্ভটা হচ্ছে সাধারণ ডায়োডের মতোই, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে কি হয়, এরকম হয়, আর রিভার্স বায়াসে এরকম হয়। এটা সাধারণ ডায়োডের মতোই। তোমাদের বইয়ে এরকম দেয়া আছে, তোমাদের বইয়ে দেখবা যে এরকম দেয়া আছে, অর্থাৎ এটা ছোট করে দেয়া আছে, কারণ ফরওয়ার্ড বায়াসে আসলে জেনার ডায়োডকে ব্যবহার করা হয় না, এটা নর্মাল কন্ডিশন। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে জেনার ডায়োড সাধারণ ডায়োডের মতো আচরণ করে, এই জন্য এটা খুব বেশি দেখানো হয় নাই ফোকাসড করে, কিন্তু এটা দেখানো হয়েছে। হ্যাঁ, এটা দেখানো হয়েছে যে এই জায়গায় মূলত জেনার ডায়োড কাজ করা শুরু করে। এই ভোল্টেজটাকে বলা হয় ভিজেড, বা এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজ পার করলেই জেনার ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই ভোল্টেজটা পার করলেই জেনার ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। যেই কারেন্টটাকে আমরা বলি জেনার কারেন্ট বা আইজেড। হ্যাঁ, যেই ভোল্টেজে জেনার ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো হয় সেটাকে বলা হয় ভিজেড, আর যেই কারেন্টটা ফ্লো হয় সেটাকে বলা হয় আইজেড বা জেনার কারেন্ট। বুঝা গেছে? এই হচ্ছে জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ। সাধারণ ডায়োডের মতোই কোনোই ব্যতিক্রম নাই। সাধারণ ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ বা ভিআই বৈশিষ্ট্য কার্ভ যেরকম ছিল, তোমার জেনার ডায়োডের ভিআই বৈশিষ্ট্য কার্ভও সেম, একই জিনিস। হ্যাঁ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আসো, জেনার ডায়োড আসলে এই যে ফিক্সড লেয়ার ভোল্টেজ, যেটা ফিক্সড ডিপ্লেশন লেয়ার যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে কাজে লাগিয়ে জেনার ডায়োডকে বিভিন্ন সার্কিটে ব্যবহার করা যায়, বিশেষ করে ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন সার্কিট
অথবা ভোল্টেজ রেগুলেশন সার্কিটে, অর্থাৎ ভোল্ট স্টেবিলাইজার সার্কিটে এই মেথডটা কাজে লাগিয়ে জেনার ডায়োডকে ব্যবহার করা হয়। হ্যাঁ, সেটা আমরা দেখব। আমরা দুইটা জিনিস কিন্তু অলরেডি দেখে ফেলছি, একটা হচ্ছে জেনার ডায়োড কীভাবে কাজ করে, আর একটা হচ্ছে জেনার ডায়োডের বৈশিষ্ট্য কার্ভ, যেটা হচ্ছে সাধারণ ডায়োডের মতোই। হ্যাঁ, এখন আমরা দেখব যে জেনার ডায়োডকে কিভাবে ভোল্ট স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। ভোল্টেজ স্টেবিলাইজার, হ্যাঁ, অনেকে এটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবেও ডাকে, তবে ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ রেগুলেটরের কাজ একটু ভিন্নতা আছে। স্টেবিলাইজার হচ্ছে ভোল্টেজটাকে একবারে স্থির করে দেয়, আর রেগুলেটর হচ্ছে ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে। একটা ফিক্সড ভোল্টেজ তোমার যতখানি প্রয়োজন, তো মানে ইনপুটে একটা ভোল্টেজ দেওয়া হয়, স্টেবিলাইজার কি করে আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ তোমাকে সবসময় দিবে। ইনপুটে তুমি যাই দাও না কেন, কম দাও বেশি দাও, আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ দিবে। এটাকে বলা হয় ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন। হ্যাঁ, ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন কই ব্যবহার করা হয়? এখন সম্ভবত ফ্রিজে লাগে না আর ভোল্টেজ স্টেবিলাইজার, কিন্তু আগে অনেক বেশি ব্যবহার করা হতো, এখনও হয়তো বা টুকিটাকি অনেকে ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন। হ্যাঁ, কারণ আগে হচ্ছে গ্রামের দিকে অনেক ভোল্টেজ ওঠানামা করতো, হ্যাঁ, ভোল্টেজ আপ ডাউন করতো প্রচুর পরিমাণে। তো এর ফলে কি হইতো, ফ্রিজের ভিতরে যে মোটর আছে, হ্যাঁ, কন্ডেন্সার, ইভাপোরেটর, এগুলো পুড়ে যাইতো। হ্যাঁ, তো এই জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হইতো। ভোল্টেজ স্টেবিলাইজার কি করতো, গ্রামে তো ভোল্টেজ আপ ডাউন করতো, কম বেশি হইতো। তো ভোল্টেজ স্টেবিলাইজার যতই ইনপুটে ভোল্টেজ আপ ডাউন হোক না কেন, ফ্রিজকে একটা ফিক্সড ভোল্টেজ দিয়ে দিত। হ্যাঁ, ওই আপ ডাউনটা যদি একবারে লো হয়ে যেত তাহলে স্টেবিলাইজার বন্ধ হয়ে যেত। হ্যাঁ, একবারে হাই হয়ে গেলে স্টেবিলাইজার বাকিটুকু বাদ দিয়ে ফ্রিজের জন্য যতটুকু দরকার ততটুকু শোষণ করে নিত। ঠিক আছে, এই হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ। তোমার হচ্ছে যেটা ফ্রিজে বেশি ব্যবহার করা হইতো, কারণ ফ্রিজে মোটরের সংখ্যা বেশি, টিভিতেও অনেকে ব্যবহার করতো। যাই হোক, তো ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে মূলত কি ব্যবহার করা হয়, জেনার ডায়োড ব্যবহার করা হয়। আসলে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট কি করে, ইনপুটে যত ভোল্টেজই দাও না কেন, কম দাও বেশি দাও, আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ সে তোমাকে দিবে। ঠিক আছে, তো এটাকে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে কিভাবে জেনার ডায়োড ব্যবহার করা হয়, এবং ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে জেনার ডায়োডের কাজটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। ওকে, খুবই সিম্পল সার্কিট। দেখো, আমি যেভাবে সার্কিট আঁকি সেভাবেই আঁকবা। ও আরেকটা বিষয়, তোমার সাধারণ ডায়োড দেখবা মূলত সার্কিটের সিরিজে সংযোগ করা হয়, প্যারালালেও সংযোগ করা হয় সাধারণ ডায়োড, তবে জেনার ডায়োড অলওয়েজ সার্কিটের প্যারালালে সংযোগ করা হবে। IL এটা হচ্ছে লোড, এখানে একটা লোড লাগানো আছে, সেই লোডটা হতে পারে টিভি, ফ্রিজ, লাইট, যে কোনো কিছু হতে পারে। সেটা আমরা RL আর লোড রেজিস্ট্যান্স দ্বারা সেটাকে ডিনোট করতেছি। এটা হচ্ছে Vin বা ইনপুট ভোল্টেজ। এখানে আমি যে কোনো টাইপের ইনপুট ভোল্টেজ দিচ্ছি। ঠিক আছে, এখানে যে কোনো টাইপের আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি। তো ভোল্টেজ স্টেবিলাইজার কি করে, ভেরিয়েবল ইনপুট ভোল্টেজকে ফিক্সড বা স্টেবল আউটপুট ভোল্টেজে রূপান্তর করে। অর্থাৎ তুমি এখানে কম ভোল্টেজ দিলে আউটপুটে ভোল্টেজ আসলে পাওয়াই যাবে না, কিন্তু হাই ভোল্টেজ যদি দাও কোনো কারণে, তাহলে আউটপুটে তুমি যেই ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটাই পাবা, বাকি ভোল্টেজটা পাবা না। হ্যাঁ, তো ধরো এই জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট। আমি এমন একটা জেনার ডায়োড নিলাম, এটা কিন্তু তোমার জেনার ডায়োডের বিল্ট ইন থাকে এবং ফিক্স থাকে। কোনো জেনার ডায়োডের ভোল্টেজ হচ্ছে 10, কোনোটা 12, কোনোটা 20, যে কোনোটা হতে পারে। আমার দরকার অনুযায়ী আমি একটা জেনার ডায়োড লাগাইছি, এই ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ কত বা জেনার ভোল্টেজ কত, 10 ভোল্ট। অর্থাৎ 10 ভোল্টে এই জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে। আর একটু খেয়াল করে দেখো, এই জেনার ডায়োডটা কিন্তু আমি উল্টা করে লাগাইছি। সাধারণ ডায়োড হইলে এই ডায়োডটা এভাবে লাগাইতাম। হ্যাঁ, ধরো এখানে আমি ডিসি ভোল্টেজই দিচ্ছি, হ্যাঁ, ডিসি ভোল্টেজ দিচ্ছি। তো সাধারণ ডায়োড হইলে আমরা লাগাইতাম হচ্ছে এভাবে, অ্যানোডে প্লাস ক্যাথোডে মাইনাস, তাহলে ফরওয়ার্ড বায়াস পাইতো সাধারণ ডায়োড। তো আমরা এখানে কিভাবে লাগাইছি, উল্টা করে লাগাইছি। উল্টা করার ফলে কি হয়েছে, এটা অ্যানোড, এটা ক্যাথোড। দেখো, তো অ্যানোডে পাইছে হচ্ছে মাইনাস, এই জায়গা থেকে দেখো, যদি অ্যানোডে পাইছে হচ্ছে মাইনাস,
আর ক্যাথোডে পাইছে হচ্ছে প্লাস। উল্টা হয়ে গেছে না কানেকশন? হ্যাঁ, উল্টা হয়েছে না? তো এটা উল্টা করেই লাগাইতে হবে, কারণ কি জেনার ডায়োড আসলে রিভার্স বায়াসে কাজ করে, জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে না, জেনার ডায়োড আসলে রিভার্স বায়াসে কাজ করে। অর্থাৎ উল্টা করে লাগানোর ফলে এখানে কি হয়েছে, তুমি এই ভোল্টেজটা ডিরেক্ট জেনার ডায়োডে যাচ্ছে রিভার্স বায়াস রূপে। আমরা কিছুক্ষণ আগেই বলছি যে জেনার ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে ব্যবহার করা হয় না, রিভার্স বায়াসেই ব্যবহার করা হয়। তো এখানে আমি ডিসি ভোল্টেজ দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি হচ্ছে ভেরিয়েবল ডিসি ভোল্টেজ দিব। হ্যাঁ, কত থেকে কত পর্যন্ত? এই ভি ইনের মান আমি 0 ভোল্ট থেকে শুরু করে 20 ভোল্ট পর্যন্ত দিব। ঠিক আছে? তো এই ভি ইনের মান আমি 0 ভোল্টেজ থেকে শুরু করে 20 ভোল্টেজ পর্যন্ত দিব, দিয়ে দেখি যে আউটপুটে আসলে কত পাওয়া যায়, আউটপুটে কত পাওয়া যায়। তো এই জেনার ডায়োডটা কখন অ্যাক্টিভ হবে? 10 ভোল্ট পাইলেই কিন্তু অ্যাক্টিভ হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমি এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া শুরু করলাম, 0 থেকে বাড়াইতে বাড়াইতে 0.1, 0.2, 0.3, 1.2 এভাবে বাড়াচ্ছি, এই দিক দিয়ে বাড়াচ্ছি। এর ফলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হয়ে কি হচ্ছে, এই দিক দিয়ে এইখানে যে এই বিন্দুতে কারেন্টটা যে এই দিকে যাবে না এই দিকে যাবে? এই কারেন্টটা আই জেডে যাবে নাকি যাবে হচ্ছে আই এল এ? কোন দিকে যাবে বলো? এখানে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, এর ফলে কি হচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এইদিকে যাবে না এইদিকে যাবে? মূলত কথা হইল এই কারেন্টটা এই দিক দিয়ে তখনই যাবে যখন ইনপুট ভোল্টেজের মান 10 ভোল্ট হবে। ইনপুট ভোল্টেজের মান কত হবে? 10 ভোল্ট যখন হবে তখন এই কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হবে। 10 ভোল্ট হওয়ার আগে এই লাইনটা ওপেন হিসেবে কাজ করবে, এই দিক দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হবে না, কারণ 10 ভোল্ট না হইলে এই সার্কিটটা তো অ্যাক্টিভই হবে না। তার ফলে তুমি যত ভোল্টেজই দাও লোড দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে ধরো এখানে একটা বাতি লাগানো আছে, এখানে সেই বাল্বটা জ্বলছে। ঠিক আছে, বাল্বটা জ্বলছে, এই জায়গার বাল্বটা কি হচ্ছে, জ্বলতেছে। তুমি ভোল্টেজ যত বাড়াচ্ছ বাল্ব কিন্তু তত জ্বলতেছে। ভোল্টেজ 0.1 থেকে বাড়াইতে বাড়াইতে যখন হচ্ছে 0.1 থেকে বাড়াইতে বাড়াইতে কত করে ফেলছো? 7.8, 9.5, 9.8 পর্যন্ত বাড়াই ফেলছো। হ্যাঁ, যতই বাড়াচ্ছ এটার আলো তত বাড়তেছে, এই লাইটের আলো কিন্তু তত বাড়তেছে, আলো বাড়তেছে। ঠিক আছে? তো এরপরে কারণ এই দিক দিয়ে ডিরেক্টলি কারেন্ট ফ্লো হচ্ছে, এটা একটা সিরিজ সার্কিট হিসেবে কাজ করতেছে। তো যখনই এই ভি ইনের মান 10 বা 10.1 করে দিলা, এই ভি ইনের মান 10 বা 10.1 করে দিলা, তখন কিন্তু কি হয়েছে, তখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ সে 10 ভোল্টেজ বেশি ভোল্টেজ পাইছে। এখন আই ইকুয়ালস টু আই ডিরেক্টলি আই এল হবে না, এখন আই ডিরেক্টলি হয়ে যায় আই জেড। হ্যাঁ, তখন আগে কারেন্টটা এই দিক দিয়ে এসে এইদিকে প্রবাহিত হয়ে ফিরে যাইতো, কিন্তু 10 ভোল্ট যখন আমি দিয়ে ফেলছি বা 10 ভোল্টের বেশি দিয়ে ফেলছি, তখন কারেন্টটা ওই দিকে আর প্রবাহিত হচ্ছে না, তখন কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তখন কারেন্টটা কি হচ্ছে, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কারণ রিভার্স বায়াস পাইলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে কি, ডায়োড শর্ট হয়ে যাওয়া। হ্যাঁ, তো কারেন্ট শর্টপট দিয়ে যাবে নাকি বাধাপথ দিয়ে যাবে? অবশ্যই শর্টপট দিয়ে যাবে, তখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন আর লোডে কারেন্ট ফ্লো হবে না। তো আমি হচ্ছে একটা ভেরিয়েবল ইনপুট দিচ্ছি, 0 থেকে বাড়াইতে বাড়াইতে যখন 10 বা এরপরে তুমি দিতে থাকো, 10-15 ভোল্ট দাও ভিন, অথবা 19 ভোল্ট দাও ভিন, তখন এই দিক দিয়েই সব কারেন্ট ফ্লো হবে। এখানে 10 ভোল্টের উপরে 1 ভোল্টও কিন্তু তুমি পাবা না। যখন 10-এর নিচে আসবা আবার এই ভি ইনটা 9.8 করে দাও, তখন কিন্তু আবার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং বাতি দিয়ে কারেন্ট ফ্লো হবে, বাতি জ্বলে উঠবে, লাইট জ্বলে উঠবে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন 10 ভোল্টের বাড়াবা তখন এটা অ্যাক্টিভ হবে, এটা ইনঅ্যাক্টিভ হবে, কারণ 10 ভোল্টে এটা অ্যাক্টিভ হয়, তখন সব ভোল্টেজ, ওভার ভোল্টেজ, হাই ভোল্টেজ সব এই দিক দিয়েই প্রবাহিত হয়ে যাবে, তোমার লোডকে বাঁচাবে। হ্যাঁ, এটাকে ওভার ভোল্টেজ প্রোটেকশন সার্কিটও বলা হয়। ভোল্টেজ রেগুলেটরকে কি বলে? ওভার ভোল্টেজ প্রোটেকশন সার্কিটও বলা হয়। তো লো ভোল্টেজ দিলে আসলে কি বাতি জ্বলবে? এখানে আরেকটা যদি তুমি ডায়োড ইউজ করো, হ্যাঁ, যেটা হচ্ছে ধরো এই লাইটটা, যে লাইটটা এখানে দেয়া আছে সেই লাইটটা জ্বলবে হচ্ছে 9 ভোল্ট থেকে 10 ভোল্টের মধ্যে। হ্যাঁ,
তো এখানে তুমি একটা জেনারেটর ডায়োড দিয়ে দিছো, এই জায়গায় যদি আরেকটা জেনারেটর ডায়োড দিয়ে দাও তাহলে সে হচ্ছে ধরো এখানে আরেকটা জেনারেটর ডায়োড দিয়ে দিলা, এখানে আরেকটা জেনারেটর ডায়োড দিয়ে দিলা, সে কি করবে, সে কি করবে 9 ভোল্ট না পাওয়া পর্যন্ত এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না। 9 এখানে হচ্ছে উল্টা করে লাগাইতে হবে, সরি এখানে কি করতে হবে, উল্টা করে লাগাইতে হবে। জেনারেলি জেনারেটর ডায়োড প্যারালালে সংযোগ করা হয়, আমি জাস্ট বোঝানোর জন্য। এটাকে ওভার ভোল্টেজ প্রোটেকশন সার্কিট হিসেবে ইউজ করা হয়েছে তোমাদের বইয়ে যে সার্কিটটা দেওয়া আছে, এখানে একটা ডায়োডই দেওয়া আছে। তার ফলে কি লো ভোল্টেজ দিলেও এই লোডে আমরা কারেন্ট পাই, কিন্তু হাই ভোল্টেজ যখন দেই অর্থাৎ 10 ভোল্টের বেশি যখন দেই তখন আর এই দিক দিয়ে কারেন্ট ফ্লো, সরি এই দিক দিয়ে আর কারেন্ট ফ্লো হয় না, তখন জেনারেটর ডায়োড অ্যাক্টিভ হয়ে যায় আর সব হাই ভোল্টেজ এই দিক দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, যদি 10-এর নিচে চলে আসে আবার তখন এই লোড দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো ইনপুট ভেরিয়েবল ভোল্টেজ দিলেও আউটপুটে কিন্তু আমি 10 ভোল্টের একটা ফিক্সড ভোল্টেজ পাচ্ছি, 10 ভোল্টের বেশি কিন্তু আমি কোনোভাবেই পাবো না, 10 ভোল্টের বেশি কোনোভাবেই পাওয়া পসিবল না জেনারেটর ডায়োডের ক্ষেত্রে। বুঝা গেছে? এই হচ্ছে জেনারেটর ডায়োডকে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট হিসেবে কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখলাম। এখানে 10 ভোল্টের বেশি দিলেই কিন্তু জেনারেটর ডায়োড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, লোডে আর প্রবাহিত হচ্ছে না, কিন্তু এটা আমরা লো ভোল্টেজ হিসেবেও কাজে লাগাইতে পারি, সেটা ভিন্ন বিষয়। একটু বলে রাখি জাস্ট যে যদি আমি এখানে একটা জেনারেটর ডায়োড লাগাই তখন সেটার ভোল্টেজ রাখি যদি 9 ভোল্ট, তাহলে আমি যতই ভোল্টেজ দেই এই দিক দিয়েও কারেন্ট ফ্লো হবে না, এই দিক দিয়েও কারেন্ট ফ্লো হবে না। যখন 9 ভোল্ট দিব তখন এই দিক দিয়ে এই লাইনটা দিয়ে কারেন্ট ফ্লো হবে, তখন এই লাইনটা দিয়ে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারণ এখানে জেনারেটর ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ পাস করলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে 9 ভোল্টে। হ্যাঁ, তো আবার যখন 10 ভোল্ট দিব তখন কি হবে, তখন আর এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তখন আর এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তখন আবার এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো 9 থেকে 10 আমি চাইলে ফিক্স করতে পারি, আরও প্রিসাইজ করে দিতে পারি, কিন্তু তোমাদের বইয়ে যে সার্কিট দেওয়া আছে সেটা হচ্ছে হাই ভোল্টেজ জাস্ট ফিক্সড করা বা হাই ভোল্টেজ প্রোটেক্টেড সার্কিট দেওয়া আছে। এখানে আরেকটা জেনারেটর ডায়োড লাগাই দিলেই কিন্তু সেটা লো ভোল্টেজও প্রোটেক্ট করতে পারে। তো এইভাবে জেনারেটর ডায়োড আসলে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ ভোল্টেজকে আমি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে? তো আমি যে সার্কিটটা আঁকছি এভাবেই বর্ণনা দিবা। হ্যাঁ, এবং প্রথমে হচ্ছে যদি এই অধ্যায় থেকে কিন্তু রচনামূলক আসে 1টা 2টা 3টা পর্যন্ত, তবে সবচেয়ে বেশি রচনামূলক আসে কিন্তু এই টপিকের উপরেই, অর্থাৎ জেনারেটর ডায়োড কীভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা যায় বর্ণনা দাও। হ্যাঁ, সো এই কোশ্চেনটা অনেক বেশি আসে কি, যে জেনারেটর ডায়োডকে আসলে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কেন ব্যবহার করা হয়। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেক বেশি আসে রচনামূলক হিসেবে, কিভাবে জেনারেটর ডায়োডকে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে ব্যবহার করা হয় বা ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে জেনারেটর ডায়োডের ব্যবহার বর্ণনা দাও। হ্যাঁ, তো এটা আমি বলছি প্রথমে সার্কিটটা কিভাবে কাজ করে, প্রথমে জেনারেটর ডায়োডের বর্ণনা দিবা, তারপর সার্কিটটা কিভাবে কাজ করে যখন আমি ইনপুট ভোল্টেজ শুরু থেকে দিচ্ছি, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত ভ্যারি করব। তো প্রথমে হচ্ছে শুরুতে বাড়াবো 0 বাড়াবো, তখন এটা এই দিক দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, তো যখন 10 ভোল্ট পার করব তখন এই দিক দিয়ে আর কারেন্ট ফ্লো হবে না, এটা ওপেন হয়ে যাবে। সরি, প্রথমে এটা কিন্তু ওপেন থাকবে, কারণ জেনারেটর ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 10, এটা ফিক্সড। এই 10 ভোল্ট না পাইলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, এই জন্য এটা ওপেন। কারেন্ট ফ্লো হবে কোন দিক দিয়ে, কারেন্ট ফ্লো হবে হচ্ছে এই দিক দিয়ে। ঠিক আছে, কারেন্ট ফ্লো হবে এই দিক দিয়ে, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে। ওকে, তো যখন আমি কি করব, যখন আমি 10 ভোল্টের বেশি চলে যাব, 10.1-এ চলে যাব, তখন আর এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, কারণ এটা অ্যাক্টিভ হয়ে যাবে, জেনারেটর ডায়োডের এটা অ্যাক্টিভ হবে, আইজেড পরিমাণ কারেন্ট এই জেনারেটর ডায়োডে ফ্লো হবে, এটা শর্ট হয়ে যাবে, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এর ফলে এদিক দিয়ে আর কারেন্ট ফ্লো হবে না। 10 ভোল্ট 15 ভোল্ট 19 ভোল্ট যত ভোল্টই দেই তখন আর এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, এই দিক দিয়ে ফ্লো হবে, কারণ জেনারেটর ডায়োড অ্যাক্টিভ হয়ে যাবে। এটা এতক্ষণ আমি বুঝাইছি তোমাদের। হ্যাঁ, আবার একটু রিপিট করে দিলাম। তো এইভাবেই তোমরা বর্ণনা দিবা, প্রথমে ইনপুট ভোল্টেজ বাড়াবা ধীরে ধীরে, যার ফলে লোড দিয়ে কারেন্ট ফ্লো হবে। এরপর যখন 10 ভোল্ট পার হবে ইনপুট ভোল্টেজ তখন জেনারেটর ডায়োড অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর জেনারেটর ডায়োড অ্যাক্টিভ হওয়ার ফলে লোডের ভিতর দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ যতই ওভার ভোল্টেজ দাও না কেন সব জেনারেটর ডায়োড দিয়ে পাস হবে, লোড দিয়ে আর পাস হবে না।
এই জন্যই জেনার ডায়োড হচ্ছে ভোল্টেজ স্টেবল করে দেয়। এভাবেই মূলত জেনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে ব্যবহার করা হয়। এভাবে সুন্দর করে বর্ণনা দিয়ে দিলেই হবে, বইয়ে যা কন্ডিশন দেওয়া আছে এগুলো দেওয়ার দরকার নাই। ঠিক, টানেল ডায়োডে টানেলিং ইফেক্ট থাকে, এই জন্য এটাকে বলা হয় টানেল ডায়োড। হ্যাঁ, টানেল ডায়োডটা কি? টানেল ডায়োড হচ্ছে এটাও এক ধরনের বিশেষ ডায়োড, নর্মাল ডায়োড না। হ্যাঁ, এটা এক ধরনের বিশেষ ডায়োড, যেখানে সাধারণ ডায়োডের তুলনায় 1000 গুণ বেশি ডোপিং করা থাকে। সাধারণ ডায়োডের তুলনায় 1000 গুণ বেশি ডোপিং করা থাকে, অর্থাৎ সাধারণ ডায়োডের তুলনায় জেনার ডায়োডে বেশি ডোপিং করা থাকে, জেনার ডায়োডের থেকেও অনেক বেশি ডোপিং করা থাকে হচ্ছে টানেল ডায়োডে। ঠিক আছে, জেনার ডায়োডের থেকেও অনেক বেশি ডোপিং করা থাকে টানেল ডায়োডে। এর ফলে টানেল ডায়োডের এই যে ধরো ডায়োড তো এরকমভাবে তৈরি হয়, একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করে। তো পি টাইপ আর এন টাইপ, তো এদের মধ্যে যে ডিপ্লেশন লেয়ার থাকে সাধারণ ডায়োডে অনেক বড় থাকে, হ্যাঁ, জেনার ডায়োডে একটু কম থাকে, হ্যাঁ, টানেল ডায়োডে একবারেই কম থাকে। টানেল ডায়োডে ডিপ্লেশন লেয়ার থাকে এরকম টাইপ, একবারেই ক্ষুদ্র, আর এর থেকেও ক্ষুদ্র হয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। এর এইটা হয়, এই স্তরের থিকনেসটা হয় হচ্ছে 0.001 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ, সরি হ্যাঁ তাই তো, মিলিমিটার এমএম হবে। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হয় এই ডিপ্লেশন লেয়ারটার থিকনেস, মানে খুবই ছোট ডিপ্লেশন লেয়ার হয়। এর ফলে এই ডায়োডে যখনই আমি ফরওয়ার্ড বায়াস দিব, ফরওয়ার্ড বায়াস দেওয়ার সাথে সাথে একবারে দ্রুত গতিতে কারেন্ট ফ্লো হবে, কারেন্টের গতিতে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, তো এই টানেল ডায়োডে কি হয়, ডিপ্লেশন লেয়ারের পরিমাণ অনেক বেশি থাকে, সাধারণ ডায়োডের তুলনায় 1000 গুণ বেশি ডিপ্লেশন কি বলে ই থাকে, ডোপিং করা থাকে। হ্যাঁ, ডোপিং করা মানে কি, ভেজাল মিশ্রিত করা। এর ফলে কি হয়, এর ডিপ্লেশন লেয়ারের থিকনেসটা খুবই কম হয়, এত পরিমাণ যখনই আমি ফরওয়ার্ড বায়াস দিব, ফরওয়ার্ড বায়াস দেওয়ার সাথে সাথেই, হ্যাঁ, তোমার সাধারণ ডায়োড তো 0.7 ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস অতিক্রম করার পরে, ফরওয়ার্ড বায়াসের পরিমাণ 0.7 ভোল্টেজ অতিক্রম করার পরে কারেন্ট ফ্লো হতো, কিন্তু টানেল ডায়োডে ফরওয়ার্ড বায়াস দেওয়াতে দেরি নাই, কারেন্ট ফ্লো হওয়ার সারা, হ্যাঁ, কারেন্ট ফ্লো আসলে একবারে বিদ্যুৎ গতিতে কারেন্ট ফ্লো হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় টানেলিং ইফেক্ট। এর ভিতরে আরো অনেক মেকানিজম হয়, এগুলো তোমরা হায়ার ক্লাসে শিখবা, এত ডিটেইল আলোচনা করা নাই। টানেলিং ইফেক্ট কি সেটা নিয়ে আলোচনা আছে ডুয়েটে, যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবা, সেকেন্ড ইয়ারে পড়বা যে টানেলিং ইফেক্ট কি, এগুলো নিয়ে অনেক অনেক বেশি আলোচনা আছে। তারপর এখানে একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, এই কার্ভটা একটু এক্সপ্লেইন করি আমি। তো যখন এখানে ফরওয়ার্ড বায়াস দেয়া হবে, হ্যাঁ, তো ফরওয়ার্ড বায়াস দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট। তো ফরওয়ার্ড বায়াস যখনই আমি দিব, ফরওয়ার্ড বায়াস দেওয়ার সাথে সাথে কিন্তু কারেন্ট ফ্লো হবে। সাধারণ ডায়োডে কি হয়েছে, সাধারণ ডায়োডে একটু লিকেজ কারেন্ট ফ্লো হয়েছে, 0.7 অতিক্রম করার পরে এভাবে কারেন্ট ফ্লো হয়েছে, কিন্তু টানেল ডায়োডের 0 থেকে একটু বাড়ানোর সাথে সাথেই কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে এবং সর্বোচ্চ কারেন্ট ফ্লো হওয়ার পরে, হ্যাঁ, একটা পিক মানে চলে যাবে। এই পরিমাণ কারেন্ট ফ্লো হইলে এরপর আর কারেন্টের পরিমাণ বাড়বে না, তখন কারেন্টের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। ভোল্টেজ বাড়ালেও আমি যতই ভোল্টেজ, মানে শুরুতে ভোল্টেজ বাড়াইছি, একটু পরিমাণ ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কি এই কারেন্টের এইদিকে ভোল্টেজ বাড়াইলেই কারেন্টের কার্ভটা বেড়ে গেছে। এর ফলে কি হয়েছে, দুইটা একটা ক্রস কার্ভ পাইছি। হ্যাঁ, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, দুইটা যদি সমান্তরাল হারে বাড়ে তাহলে আমরা এরকম একটা কার্ভ পাই। ঠিক আছে, তো এটাও এরকম একটা কার্ভ পাইছি, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বেড়ে গেছে, এই জন্য এরকম একটা আমরা কার্ভ পাইছি। কিন্তু একটা সীমায় গিয়ে ভোল্টেজ আমি বাড়াতেই আসি, কারেন্ট বাড়তে বাড়তে একটা সীমায় গিয়ে ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে যায়, তখন আর কারেন্ট বাড়ে না। হ্যাঁ, তখন কিন্তু কারেন্ট কমে যায়। কারেন্ট কমে গেলে কি হয়, কারেন্ট কমে গেলে তো আসলে ভোল্টেজও কমে যাওয়ার কথা, কিন্তু আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ভি ইকুয়ালস টু কিন্তু আই আর।
হ্যাঁ, ভি ইকুয়ালস টু আই আর। তো ভোল্টেজ বাড়াইলে কারেন্টও তো বেড়ে যাওয়ার কথা, এই কারেন্টের ঢেউটা কিন্তু কমার কথা না, এটার হাইট এটা হাইট আরও এই পর্যন্ত হওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা, তাই না? ম্যাক্সিমাম পর্যন্ত না গিয়ে ইনফিনিটি পর্যন্ত যাওয়ার কথা, এটা আরও বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ে না। ভোল্টেজ তুমি এখানেও কিন্তু বাড়াচ্ছি, কিন্তু কারেন্টের পরিমাণ আর ডাউন হয়ে গেছে, ডাউন হচ্ছে। কারণ কি, একটা পজিশনে গিয়ে এই টানেল ডায়োড একটা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। হ্যাঁ, অর্থাৎ ম্যাক্সিমাম একটা মাত্রা পর্যন্ত টানেল ডায়োডে কি করছি আমি, টানেল ডায়োডে ভোল্টেজ বাড়াচ্ছি, এর ফলে কি কারেন্ট বাড়তেছে, ভোল্টেজ বাড়াচ্ছি এর ফলে কি কারেন্ট বাড়তেছে, কারণ কি রেজিস্ট্যান্সটা পজিটিভ আছে। তো টানেল ডায়োডের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যখন এই কারেন্টের মানটা ম্যাক্সিমাম হয়ে যায়, যখন কারেন্টের মানটা ম্যাক্সিমাম হয়ে যায়, আই ম্যাক্স হয়ে যায়, একটা নির্দিষ্ট মানের উপরে চলে যায়, তখন এই নেগেটিভ রেজিস্ট্যান্স পজিটিভ রেজিস্ট্যান্সের মান নেগেটিভ হয়ে যায়, পজিটিভ রেজিস্ট্যান্সের মান কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তার ফলে কি কারেন্ট কিন্তু কমে, কারেন্ট বাড়ে না, কারেন্ট কমে যায়। দেখো, হ্যাঁ, ভি ইকুয়ালস টু আই আর। হ্যাঁ, তো ভি এর মান পজিটিভ যখন হচ্ছে আর এর মান পজিটিভ, ভি যখন হচ্ছে তোমার নেগেটিভ রেজিস্ট্যান্স হয়, নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে, তাহলে হচ্ছে আই এর মান তো পজিটিভ কিন্তু আর এর মান কিন্তু নেগেটিভ, তো ভোল্টেজের মানও কিন্তু নেগেটিভ হতে হবে। হ্যাঁ, আই এর মান কমতেছে, আর এর মান কমতেছে, এর ফলে কি কি কমবে, ভি এর মানও কমবে, কারণ দুইটা সবগুলো কি সমানুপাতিক হারে আছে, ব্যস্তানুপাতিক হারে নাই। তো নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করার ফলে কি হয়, এই আর ভি এর মানটাও কমে যাওয়ার কথা, কিন্তু ভি এর মানটা তো আমি এদিকে বাড়াচ্ছি, কমবে না। তো সেটাকে ব্যালেন্স করার জন্য কারেন্টের মানটা কমে যায়, কারেন্টের মানটা কমে যায়। তারপরে এই মাইনাস আর কারেন্টের মাইনাসটা, দুইটার মাইনাসে মাইনাসে কিন্তু আলটিমেটলি পজিটিভ পাই। পজিটিভ মানে আমি তো বাড়াচ্ছি, ভোল্টেজ তো কমাচ্ছি না, এটা ভোল্টেজটা ফিক্স থাকবে, ভোল্টেজ পজিটিভই থাকবে। তো এক আই ম্যাক্স হয়ে যাওয়ার পরে রেজিস্ট্যান্সটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়, এটা হচ্ছে টানেল ডায়োডের বিশেষ ধর্ম, নেগেটিভ রেজিস্ট্যান্স। হ্যাঁ, কি বলে, রেজিস্ট্যান্সটা নেগেটিভ হয়ে যায়, এর ফলে কি কারেন্টটাও কমে যায়। তো এই নেগেটিভ আলটিমেটলি ভোল্টেজটা আমি বাড়াচ্ছি, এর ফলে আমি পজিটিভ ভোল্টেজই পাবো, কিন্তু রেজিস্ট্যান্স নেগেটিভ হয়ে যাওয়ার কারণে কারেন্টটা কমতে থাকে। কারেন্ট কেন কমে, কারণ এই টানেল ডায়োডের ধর্ম হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার পরে নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে, আর এই নেগেটিভ রেজিস্ট্যান্সটাকে রিকভার করতে, অর্থাৎ ভোল্টেজটাকে পজিটিভ রাখতে কারেন্টটাও নেগেটিভ হয়ে যায়। তো মাইনাসে মাইনাসে আলটিমেটলি আমি পজিটিভ ভোল্টেজই পাই বা ইনক্রিজিং ভোল্টেজ পাই, এই জন্য কারেন্টের কার্ভটা আস্তে আস্তে কমতে থাকে, এবং একটা সময় গিয়ে এই নেগেটিভ রেজিস্ট্যান্স কিন্তু এই থেকে এই পর্যন্তই প্রদর্শন করে, এতখানি নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন বলা হয়, তারপরে আবার কারেন্ট বাড়া শুরু হয়। এটা না হইলে কি হইতো, টানেল ডায়োডের ভিতর দিয়ে ইনফিনিটি কারেন্ট ফ্লো হইতো। ঠিক আছে, তো টানেল ডায়োডকে সেভাবেই ডিজাইন করা হয় যাতে ম্যাক্সিমাম একটা কারেন্ট পৌঁছানোর পরে সেটা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত যাতে কারেন্ট না পৌঁছাতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হয় আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে টানেল ডায়োড কিভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছো তোমরা। তো টানেল ডায়োড আসলে এটা হচ্ছে কুইক সুইচ হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে হচ্ছে ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই এই ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেরকম মিসাইল। হ্যাঁ, টানেল ডায়োড কিন্তু মিসাইল সার্কিটে ব্যবহার করা হয়। হ্যাঁ, মিসাইল সেন্সর সার্কিটে এগুলো খুব দ্রুত ট্রিগার করতে হয়। হ্যাঁ, খুব দ্রুত ট্রিগার করার জন্য সবচেয়ে স্পিডি ডায়োড হলো টানেল ডায়োড। আরেকটা আছে শর্টকি ডায়োড, সেটাও মোটামুটি স্পিড হিসেবেই কাজ করে। অতি দ্রুত উচ্চতর গতিসম্পন্ন সুইচ হিসেবেও এই টানেল ডায়োড কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, আমরা লাস্ট আরেকটা ডায়োড দেখব, তারপরে আমরা আজকের ক্লাস শেষ করে দিব। এই অধ্যায়ের নেক্সট পার্ট আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, এরপর দেখব ভ্যারেক্টার ডায়োড। ও টানেল ডায়োডের প্রতীক দেখতে কিন্তু এরকম, এটা হচ্ছে টানেল ডায়োডের প্রতীক। ঠিক আছে, আর জেনার ডায়োডের প্রতীক কি রকম ছিল, জেনার ডায়োডের প্রতীক ছিল এরকম, জেড এর মতো। টানেল ডায়োডের প্রতীক হচ্ছে এরকম, মানে রকেটের গতিতে ছোটে আর কি, এই জন্য এরকম লেখা হয়। আর ভ্যারেক্টার ডায়োডকে আসলে ভিভিসি বলা হয়, ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর। ভোল্টেজ
ভেরিয়েবল ক্যাপাসিটর। তো কি বলে, ভ্যারেক্টর ডায়োডকে বলা হয় ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর, বা এটাকে আরও কিছু নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভেরি ক্যাপ বা ভোল্ট ক্যাপ। তো নাম শুনেই বুঝতে পারতেছো এটা একটা বিশেষ ধরনের ডায়োড, এবং এই ডায়োডটা মূলত ক্যাপাসিটর হিসেবে কাজে লাগানো হয়। এই ডায়োডকে ক্যাপাসিটর হিসেবে কাজে লাগানো হয়। যে দেখো এই যে এই মাথাটা ডায়োড মূলত থাকে, সাধারণ ডায়োড দেখতে এরকম, জেনার ডায়োড এরকম, এটা টানেল ডায়োড, আর ভ্যারেক্টর ডায়োড দেখতে এরকম। অর্থাৎ এর ক্যাথোডের মাথায় একটা ক্যাপাসিটরের চিহ্ন দেয়া থাকে, অ্যানোডের মাথায় একটা ক্যাপাসিটরের চিহ্ন দেয়া থাকে। এটা হচ্ছে ভ্যারেক্টর ডায়োড এর প্রতীক। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্যাপাসিটর হিসেবে ক্যাপাসিটরের মতো কাজ করে। কিভাবে কাজ করে সেটা একটু পরে বলছি। এই ডায়োড হচ্ছে স্পেশাল ডায়োড, কারণ এটা হচ্ছে দেখতে এরকম, ব্যতিক্রম আর কি, কাজও করে ব্যতিক্রমভাবে। এটা মূলত রিভার্স বায়াসে কাজ করে। যেরকম জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করতো, তোমার ভ্যারেক্টর ডায়োডও রিভার্স বায়াসে কাজ করে। আরও কয়েকটা ডায়োড দেখবো যেগুলো রিভার্স বায়াসে কাজ করে। টানেল ডায়োড কিন্তু ফরওয়ার্ড বায়াসে কাজ করে সাধারণ ডায়োডের মতো। হ্যাঁ, তো এটা ওয়ার্ক অন রিভার্স বায়াস কন্ডিশনে এটা কি হয়, অ্যাক্টিভ হয়। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখি আমরা। সাধারণ ডায়োডের মতোই কনসেপ্ট এটার। তো আমরা সাধারণ ডায়োড কিভাবে তৈরি করি, যখন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করি, পরস্পর মাঝখানে কি ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, তাই না? মাঝখানে কি তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার বা রিজিয়ন তৈরি হয়। তো যখন আমি এই সাধারণ ডায়োডে রিভার্স বায়াস দিই, ফরওয়ার্ড বায়াসে তো সাধারণ ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়, কিন্তু সাধারণ ডায়োডে যখন আমি রিভার্স বায়াস দিব তখন আসলে কি ঘটবে, সাধারণ ডায়োডে যখন আমি রিভার্স বায়াস দিব তখন আসলে ঘটবে কি, তখন ডিপ্লেশন লেয়ারের পরিমাণটা আরও বেড়ে যায়। হ্যাঁ, যতই এটা ইনক্রিজ করব এই ডিপ্লেশন লেয়ারের পরিমাণটা আরও বাড়বে। এটা আমরা তৃতীয় অধ্যায়ে দেখে আসছি। তো রিভার্স বায়াসের পরিমাণ বাড়াইলে এর ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো হবেই না, বরং এই লেয়ারটা ইনক্রিজ করতে থাকে, বাড়তে থাকে। তো এই প্রিন্সিপালেই মূলত ভ্যারেক্টর ডায়োডটা কাজ করে। তো ভ্যারেক্টর ডায়োডে কি দেওয়া হয়, রিভার্স বায়াস দেওয়া হয়, এবং এর অ্যানোড প্রান্ত হচ্ছে একটা, আমরা তার আগে একটু ক্যাপাসিটর নিয়ে কথা বলি। ক্যাপাসিটর কি তোমরা জানো, ক্যাপাসিটরের হচ্ছে দুইটা প্লেট থাকে। হ্যাঁ, দুইটা ধাতব প্লেট থাকে, এই দুইটা ধাতব প্লেট থাকে, ধাতব প্লেট। হ্যাঁ, একটা প্লেটে পজিটিভ চার্জ জমা হয়, আর একটা প্লেটে হচ্ছে নেগেটিভ চার্জ জমা হয়, এবং মাঝখানে থাকে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল। মাঝখানে থাকে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল কি, এটাও আমি তোমাদের বলছি বেসিক ইলেকট্রনিক্সের প্রথম ক্লাসে। অর্থাৎ যেই ম্যাটেরিয়াল বা পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় না, হাই ভোল্টেজ পাইলে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো ক্যাপাসিটর এভাবে তৈরি হয়, মাঝখানে দুইটা ধাতব পদার্থের মাঝখানে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, সেটাকে আমরা ক্যাপাসিটর বলি। তো ভ্যারেক্টর ডায়োড বা ভেরিক্যাপ ডায়োড বা ভিভিসি ডায়োড কেন বলা হচ্ছে, বা এটা কিভাবে কাজ করে, তো এর অ্যানোড, আমরা জানি ডায়োডের দুইটা প্রান্ত থাকে, একটা অ্যানোড প্রান্ত আর একটা ক্যাথোড প্রান্ত। এর অ্যানোড প্রান্ত, এই প্রান্ত হচ্ছে পজিটিভ ধাতব প্লেট হিসেবে কাজ করে, আর এই প্রান্ত পজিটিভ ধাতব প্লেট হিসেবে কাজ করে, আর এই প্রান্ত হচ্ছে নেগেটিভ ধাতব প্লেট হিসেবে কাজ করে। আর মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা, এই ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে এই ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আমি যখন ভ্যারেক্টর ডায়োডে রিভার্স বায়াস দিব তখন কি হবে, এই ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে কি বাড়তে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। এর ফলে কি এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের স্পেসটাও বাড়তে থাকবে। এর ফলে কি ক্যাপাসিটরের মানও বাড়তে থাকবে। যত আমি রিভার্স বায়াস প্রদান করব তত কি হবে, এই জায়গায় তো চার্জ সঞ্চিত হবে, এই জায়গায়ও চার্জ সঞ্চিত হবে, ঠিক আছে সেটা, কিন্তু মাঝখানে কি
এই ডিপ্লেশন লেয়ারের পরিমাণ বেড়ে যাবে। ডিপ্লেশন লেয়ারের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, এটার আগে এই লেয়ারের চার্জ ছিল 0.7, এখন 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, যত বাড়বে তত বাড়তে থাকবে। তো ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ বাড়া মানে কি, এর এই ক্যাপাসিটরের যে এই ডায়োডটা যেহেতু ক্যাপাসিটর হিসেবে কাজ করতেছে, এই ক্যাপাসিটরের চার্জও বেড়ে যাওয়া। তো ভ্যারেক্টর ডায়োডের মূল প্রিন্সিপাল হলো এটা রিভার্স বায়াসে কানেকশন করে যখন আমি রিভার্স বায়াসের পরিমাণটা বাড়াবো, এই ভ্যারেক্টর ডায়োড যেহেতু ক্যাপাসিটর হিসেবে কাজ করতেছে, এই ডায়োডের ক্যাপাসিটেন্সের পরিমাণটাও বেড়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর, অর্থাৎ ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এর ক্যাপাসিটেন্সের পরিমাণ বাড়তে থাকবে। কারণ কি, ডিপ্লেশন লেয়ারটা রিভার্স বায়াসে বেড়ে যায় সাধারণ ডায়োডের। তো এই মূলত ভ্যারেক্টর ডায়োডের কথা। এর ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে হবে না, কিভাবে কাজ করলে এতটুকু কাজ করে এতটুকু বুঝলেই হবে, তোমাদের বই এটাই লেখা আছে, পড়ে দেখতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো কনসেপ্ট না বুঝলে আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবা,